নমস্কার, কল্পনার মায়াজাল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সকলে কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি কৌস্তভ দাসের লেখা একটি গল্প, ফিরতি। আমাদের সকলের জীবনে কখনো না কখনো আমাদের প্রিয় মানুষগুলো আমাদেরকে ছেড়ে চলে যায়। আমরা তাদের জন্য অপেক্ষা করতে থাকি, ভাবতে থাকি একটা দিন কোনো একটা ম্যাজিক ঘটবে, আবারও সেই মানুষটা ফিরে আসবে। কিন্তু সবার জীবনে কি সেই ম্যাজিকটা ঘটে? আমরা সবাই কি অপেক্ষা করতে থাকি? না, সবার জীবনে সেই প্রিয় মানুষটা ফিরে আসে না। ফিরে আসলেও আমরা হয়তো অপেক্ষা করি না আর। কিন্তু আজকের গল্পটা সেই অপেক্ষাটা নিয়ে। শুধু দেখার বিষয় একটাই, এই গল্পে কি অপেক্ষার অবসান ঘটবে নাকি ঘটবে না। গল্প পাঠে আমি তুষার। শুরু হচ্ছে কৌস্তভ দাসের লেখা একটি গল্প, ফিরতি। অনেক দিন পর পুরনো বাড়িতে এসেছিল মীরা। বাড়িটা ফাঁকা পড়ে থাকতে থাকতে এমন অবস্থা হয়েছে যে এবার কোনো ব্যবস্থা না নিলে কোন দিন ভেঙে পড়ে যাবে। তাই মীরা ঠিক করেছে বাড়িটা ভাড়া দেবে। বিক্রি করার আপাতত কোনো ইচ্ছা নেই। যেমনই হোক, বাড়িটা ভালোই তো আছে, ভাড়া দিলে অন্তত অন্যের হয়ে যাবে না একেবারে। তবে তার আগে এই হতশ্রী অবস্থাটাকে দূর করার জন্য অনেক কাজ করতে হবে বাড়িটায়। সেজন্যই আজ তার আশা। চাবি দিয়ে দরজাটা খুলতেই একটা ক্যাচ করে আওয়াজ হলো। সেই আওয়াজের সাথে সাথে ভেতরে ঢুকতেই মীরা দেখল বাড়ির ভেতরে ময়লা ধুলোর পুরো আস্তরণ পড়ে আছে। জায়গায় জায়গায় রং উঠে গেছে, পলিশ তারা খসে পড়ছে। ভেতরে ঢুকে ঘরগুলোয় একে একে ঢোকে সে। তার ছোটবেলার স্মৃতি মেশানো রয়েছে প্রত্যেকটা জায়গায়। এমন সময় ওর ফোনটা বেজে উঠল নিস্তব্ধতাকে ভেঙে। ব্যাগ থেকে ফোন বের করে মীরা দেখে ওর বাবা ফোন করছে। হ্যাঁ বাবা, বলো। পৌঁছে গেছিস মা? হ্যাঁ, এই তো এই মাত্রই ঢুকলাম। আচ্ছা আচ্ছা, দেখিস কতদিন বন্ধ হয়ে পড়ে আছে, সাপ খুব বাসা বেঁধে থাকতে পারে। সাবধানে হাঁটাচলা করিস মা। তোর মায়ের কত ইচ্ছে ছিল যে শেষ একবার বাড়িটা দেখতে যাবে, সে আর হলো কই বল। একটা দীর্ঘশ্বাস শোনা যায় ফোনের ওপাশ থেকে। মীরার গলায় কেমন যেন একটা কান্না দলা পাকিয়ে ওঠে। নিজেকে সামলে নিয়ে সে বলে, থাক না বাবা সেসব কথা। আর দেখো, মার শেষ ইচ্ছে ছিল বাড়িটা যাতে আমরা বেচে না দিই বা একেবারে ধ্বংস হয়ে যাতে না পড়ে যায়। তো সেটাই তো করার চেষ্টা করছি বলো। বাড়িটাকে রেনোভেট করে ভাড়া বসালে একদিকে যেমন টাকা একটু আসবে, তেমন বাড়িটাও ঠিক থাকবে। ঠিকই বলেছিস। আচ্ছা শোন, একটা কাজ করিস তো, আসার সময় আমার লাইব্রেরি ঘরটায় একবার ঢুকিস। চলে আসার সময় কিছু বই নিয়ে আসতে পারিনি, কয়েকটা যদিও। আমি যে চেয়ারটায় বসতাম ওর পিছন দিকের র্যাকটায় কয়েকটা বই আছে, দেখবি। ওই কটা একটু নিয়ে আসিস তো। কি বলতো, সময় কাটে না, আর রিটায়ারমেন্টের পর বই পড়েই সময় কাটাবো, ওই জন্যই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি নিয়ে আসবো। বলতে হতো না, আমি এমনি ওই ঘরটায় একবার ঢুকতাম, তখন দেখতে পেলে বইগুলো তো এমনিই আনতাম। আচ্ছা বাবা, এখন রাখি, দেখি কোথায় কোথায় কি অবস্থা রয়েছে। হ্যাঁ হ্যাঁ, রাখ মা, সাবধানে ফিরিস কেমন। ফোনটা ব্যাগের ভেতরে আবার ঢুকিয়ে রাখে মীরা। একটা ছোট টর্চ বার করে ব্যাগ থেকে। ইলেকট্রিক কানেকশন নেই,
তাই টর্চই ভরসা। অবশ্য জানলাগুলো যদি কোনোভাবে খুলতে পারে তাহলে বাইরের আলো ঘরে ঢুকবে। সাবধানে পা ফেলে এগোতে এগোতে ওর পুরনো দিনগুলো মনে পড়ে। 8 বছর আগে ওরা যখন এই বাড়ি ছেড়ে চলে যায় তখন ও সবে কলেজের 3rd ইয়ারে পড়ে। ওর বাবার বদলির চাকরির জন্য ওদের কলকাতা ছেড়ে চলে যেতে হয় মেদিনীপুরে। আবার আজ এতগুলো বছর পর ও ফিরে এসেছে ওর ছোটবেলার স্মৃতি মাখা এই বাড়িতে। আগে বইগুলোই নিয়ে নিই, না হলে পরে ভুলে যাব। লাইব্রেরির ঘরে ঢুকে যে কি অবস্থায় দেখবো জিনিসগুলোকে কে জানে। আদৌ থাকবে তো ঠিক, সেটাও তো বুঝতে পারছি না। আগের মতোই টর্চের আলোতে দেখে দেখে লাইব্রেরির ঘরে ঢোকে মীরা। চারিপাশে ঝুল ধুলোর আস্তরণ পড়ে আছে। গুমোট হাওয়ায় একটা গা গোলানো গন্ধ ছড়িয়ে রয়েছে চারিদিকে। এই ঘরে একটা বড় জানলা আছে। মীরা কসরত করে সেই জানলাটা খুলে দেয় যাতে বাইরে থেকে একটু আলো বাতাস ঘরে আসতে পারে। এরপর সে বইয়ের র্যাকগুলোর দিকে এগিয়ে যায়। কোন বইগুলো যেন বললো বাবা? মনে হচ্ছে এইগুলো, দেখি তো। একটা বড় সেলফের সাইডে 10 মতো বই দেখতে পেল মীরা। সেদিকে এগিয়ে গেল সে। এত ধুলো ময়লা ঘাটতেও কেমন একটা লাগছে তার, কিন্তু কিছু করার নেই। ব্যাগে করে একটা পরিষ্কার করার জন্য কাপড় নিয়ে এসেছিল সে। সেটা দিয়েই বইগুলো থেকে একে একে ধুলো ঝেড়ে আলাদা করছিল সে। হঠাৎই এইসব বইয়ের মধ্যে একটা ডায়েরি দেখতে পেল সে। ডায়েরি? বাবা তো কোনো ডায়েরির কথা বলেনি। আর বাবা কোনোদিন ডায়েরি লিখতো বলে তো জানতাম না। তাহলে এটা কার? ধুলো ঝেড়ে ডায়েরির পাতাগুলো উল্টাতে থাকে সে। সাথে সাথেই তার চোখ মুখের ভাব পাল্টে যেতে থাকে। ক্রমশ স্মৃতির পাতায় ভর করে পিছিয়ে যেতে থাকে সে, অনেকটা পিছনে। এই মীরা, এই দাঁড়া দাঁড়া। পিছন থেকে তার নাম ধরে কেউ ডাকায় মীরা দাঁড়িয়ে পড়ে। পিছনে ঘুরে দেখে তাদেরই ক্লাসের একটি ছেলে। যদিও একে মীরা শুধু মুখ চেনার মতোই চেনে, আসলে কলেজে ভর্তি হয়েই কারোর সাথেই সেভাবে মেশেনি মীরা। ছোট থেকেই সে একা একা থাকতে পছন্দ করে, কম কথা বলে। ওই যাকে বলে ইন্ট্রোভার্ট। পড়াশোনায় বরাবরই ভালো সে। স্কুলে কোনোদিনই সেকেন্ড হয়নি। তার মা বাবার ইচ্ছা ছিল মেয়ে ডাক্তার বা ইঞ্জিনিয়ার যে কোনো একটা লাইনে যাবে, কিন্তু সে একটু জোর করে ইংলিশ অনার্স নিয়ে ভর্তি হয়েছে কলেজে। এখানেও ভর্তির পর থেকেই স্যার ম্যাডামরা শুধুই তার প্রশংসাই করে যায়। হাই, আমি শুভ্রাংশু বলছি। একটু টাইম হবে তোর? চলো না ক্যান্টিনে গিয়ে বসি, একটু দরকার ছিল আসলে তোর সঙ্গে। কখন যে তার সামনে চলে এসেছে ছেলেটা খেয়ালই করেনি মীরা। একটু চমকে যায়, তারপরে নিজেকে সামলে নিয়ে এসে বলে, হ্যালো। যাওয়াই যায়, এখন তো ক্লাস নেই, চল তাহলে। বাট ওখানে গিয়ে শুধু শুধু বসে থাকতে হবে, আমার কাছে তো টাকা নেই কিছু খাবার কেনার। আরে সেসব নিয়ে ভাবিস না, চল চল আগে গিয়ে বসি। দুজনে কলেজ ক্যান্টিনে গিয়ে বসে একটা সাইডে। মীরা এতক্ষণ ধরে ছেলেটাকে জরিপ করছিল। এর আগে ক্লাসে 1-2বার চকিতের জন্য দেখলেও এত সামনে থেকে ছেলেটাকে এই প্রথম দেখছে সে। ফর্সা গায়ের রং, কোকড়ানো চুলটায় হালকা বাদামি রং, যথেষ্টই লম্বা। সেটা মীরা বুঝতে পারলো, কারণ ছেলেটা দাঁড়িয়েছিল যখন তখনই সে দেখেছিল কম করে তার থেকেও প্রায় 4-5 ইঞ্চি লম্বা। মীরা নিজের হাইটটায় প্রায় 5 ফুট 7, সেখানেই ছেলে প্রায় 6 ফুট তো হবেই। চোখে একটা বড় রিমলেস চশমা, তার ভেতর দিয়ে দুটো শান্ত চোখ সবসময় এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। ছেলেটার চোখ দুটোই কি যেন একটা আছে, বুঝতে পারে না মীরা। এতক্ষণ সেসব ভাবছিল, চটকা ভাঙলো ছেলেটার ডাকে। কিরে, কোথায় হারিয়ে গেলি? কি
ও সরি সরি, না না আছি, বল কি বলবি যেন। হ্যাঁ, তো যেটা বলার, আমার একটা হেল্প করতে পারবি? খুব সমস্যায় পড়ে গেছি। হ্যাঁ বল না। দেখ, আগের 2 সপ্তাহ আমি কলেজে আসতে পারিনি। আসলে আমার মা হসপিটালাইজ ছিল, তাই চারিদিকে এত ঝামেলায় আর ক্লাসে আসতে পারিনি। প্রিন্সিপালের কাছে আমি সেটা নিয়ে একটা লেটার লিখে দিয়েছি, লিভ অ্যাপ্লিকেশন গ্র্যান্ট হয়ে গেছে। কিন্তু সমস্যাটা হচ্ছে অন্য জায়গায়। আজকে এতদিন পর এসে শুনলাম ডিকে স্যার নাকি একটা অ্যাসাইনমেন্ট দিয়েছেন করার জন্য। আগের 2 সপ্তাহে উনি যা পড়িয়েছিলেন সেগুলোর ওপর। এবার আমি তো ক্লাস করিনি, টপিক জানলেও সেটা কিভাবে কি করব কিছুই বুঝতে পারছি না। আবার ওটা জমাও দিতে হবে। এই শনিবারের মধ্যে শুনছি। আজ সেখানে বুধবার। এই কদিনের মধ্যে সব কটা টপিক নিজে পড়ে সেখান থেকে একটা গোটা অ্যাসাইনমেন্ট কমপ্লিট করা জাস্ট ইম্পসিবল। বুঝলাম, সত্যিই কঠিন পরিস্থিতি। কিন্তু তুই এখানে আমার কি হেল্প চাইছিস? মানে বলছিলাম কি, যে তুই যদি আমাকে টপিকগুলো পড়িয়ে দিতিস। দেখ, আমি অ্যাসাইনমেন্টে কোনো হেল্প করতে বলছি না, ওটা আমি করে নিতে পারবো। কিন্তু তুই যদি আজ আর কালকের মধ্যে পুরো বিষয়টা একটু সাম আপ করে আমাকে বুঝিয়ে দিতে পারতিস, খুব উপকার হতো। তুই ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, তাই তোর কাছে এলাম। আর তোর সবাই সেই বই থেকে টুকবে, ওটা আমার আবার পছন্দ না। প্লিজ একটু হেল্প কর না। মীরা এক মুহূর্তের জন্য ভাবে, ছেলেটা অন্যায় আবদার তো কিছুই করছে না, ফ্যামিলি প্রবলেমের জন্য কলেজে ক্লাস করতে আসতে পারেনি, তাই ওই টাইমে যা পড়ানো হয়েছে সেটুকু বুঝিয়ে দিতে বলছে। এটা তো ভালোই। বরং যদি বলতো যে অ্যাসাইনমেন্ট করে দে, তাহলে হয়তো মীরা সোজা না বলতি তো। কিন্তু এখানে তো না বলার কোনো জায়গা নেই। তাছাড়া যে স্যার কাজটা দিয়েছেন তিনিও এখন নেই, লিভে আছেন এই সপ্তাহটা। কিছুটা ভেবে মীরা বলে, বেশ, ওইটুকু বুঝিয়ে দেবো, কিন্তু আজ কি করে শুরু করব? মানে এরপর তো একটা ক্লাস আছে শুধু, তারপরে তো শেষ। আর বাড়ি যাওয়ার জন্য আমাকে তাড়াতাড়ি বেরোতে হবে কলেজ শেষে। অনেকটা যেতে হয় এখান থেকে, জানিসই তো। ও আচ্ছা, একটা কাজ করা যায় তো। তোর যদি কোনো প্রবলেম না থাকে তোর ফোন নাম্বারটা দে, আমি তোকে সন্ধ্যের পর ফোন করে নেব। ফোনেই যতটা পারবি বুঝিয়ে দিস প্লিজ। এটাই কর, না হলে খুব চাপ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, তাই হবে। তুই বল তোর নাম্বারটা, আমি সেভ করে নিচ্ছি। কি নাম বললি যেন তোর? শুভ্রাংশু বিশ্বাস। ওকে, আর আমার নাম তো জানিস, মীরাদ। জানি, অসুবিধা নেই। বেশ, তাহলে ওই কথাই থাকলো। সন্ধ্যার পর আমি ফোন করছি। চল এবার ওঠা যাক, ক্লাস শুরু হয়ে গেল বোধহয়। দুজনের ফোন নাম্বার নিয়ে ক্যান্টিন থেকে বেরিয়ে আবার ক্লাসে যায়। ছেলেটাকে খারাপ মনে হলো না মীরার। ফোন নাম্বার নিয়ে রাতের বেলায় অকারণে ফোন করে ডিস্টার্ব করার মতো ছ্যাঁচড়াও মনে হলো না। তাই মীরা এই বিষয় নিয়ে বেশি কিছু ভাবলও না। ক্লাস শেষ হলে রোজকার মতো বাড়ি চলে যায় সে। বাড়ি পৌঁছে ফ্রেশ হয়ে নিজের ঘরে যখন বসলো সে, তখন সন্ধে 7টা বেজেছে। কিছুক্ষণের মধ্যেই ফোন বেজে উঠল তার। ডায়াল প্যাডে শুভ্রাংশুর নাম ফুটে উঠল। হ্যাঁ বল। হ্যালো, হ্যাঁ বলছি, অসুবিধা নেই তো এখন তোর? না না, অসুবিধা নেই কোনো। বেশ, তাহলে শুরু কর। স্যার কি পড়িয়েছে? এর পরের 2 ঘন্টা যে কোথা দিয়ে কেটে গেল দুজন বুঝতেই পারল না। পড়ার সাথে সাথে কিছু গল্প, হাসি, ঠাট্টা, এইসবের মধ্যে দিয়ে কখন যে সময় কেটে গেল। 9টা বাজতে মীরার মা এসে ডিনারের জন্য ডাকতে ওর খেয়াল হলো। এই এখন রাখি রে, মা খেতে ডাকছে। বুঝলি তো টপিকগুলো? একদম পুরো জলের মতো। না, এবার দেখছি তোর কাছেই টিউশন করব। এত সোজা করে আজ অবধি কেউ বোঝাতে পারিনি আমাকে। এই চুপ কর তো, খালি বাজে কথা। যা ঘুমোগে যা। আচ্ছা, কাল কলেজে দেখা হচ্ছে তাহলে। গুড নাইট। গুড নাইট। ফোনটা কাটার পরেও কিছুক্ষণ ফোনের দিকে তাকিয়ে বসে থাকে মীরা। ছোট থেকে সে চুপচাপ বলে তেমন একটা বন্ধু বান্ধব হয়নি তার, তাই মন খুলে কারোর সাথে গল্প করা কি সেটা কোনোদিনই জানেনি। কিন্তু আজ যেন একটু অন্যরকম একটা অভিজ্ঞতা হলো তার।
সম্পূর্ণ অচেনা একটা ছেলের সাথে। পড়াশোনার সূত্রে কথা শুরু হলেও এত কথা সে শেয়ার করতে পেরেছে, মনের ভেতরে কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে তার। কিন্তু এমন কেন হচ্ছে? অন্যদিকে শুভ্রাংশু, সেও ফোনটা কাটার পর ফোন হাতে নিয়েই বসে আছে অনেকক্ষণ। এর আগে মেয়েটাকে কলেজে এসে দেখেছে সারাক্ষণ পড়াশোনা নিয়েই থাকতে। স্যার ম্যাডামরা তো তার নামেই গুণগান গেয়ে যান প্রতিদিন। প্রথম একটু রাগ হলেও পরে সে বোঝে মেয়েটা সত্যিই অন্যরকম। অন্যদের মতো উটকাচালির মধ্যে না থেকে নিজের কাজটাই মন দিয়ে করে, নিজেকে আরো ভালো করার চেষ্টা করে। এই ব্যাপারগুলোই আরো বেশি করে ওর প্রতি ইন্টারেস্টেড করে তুলছে শুভ্রাংশুকে, অনেকটা বেশি। পরের দিন কলেজে পৌঁছে ক্লাসে ঢুকতে মীরা দেখতে পেল থার্ড বেঞ্চে বসে আছে শুভ্রাংশু। ওকে দেখে একগাল হাসি নিয়ে বলল, হ্যাঁ এখানে জায়গা আছে, তোর জন্য রেখে দিয়েছি। মীরা অল্প হাসে, তারপর শুভ্রাংশুর পাশে গিয়ে বসে তাকে জিজ্ঞাসা করে, আজকেই বাকি পার্টটুকু বুঝিয়ে দেবো, তারপরে অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করে ফেলিস। স্যার কিন্তু শুক্রবারই চলে আসবেন বলেছিলেন। হ্যাঁ হ্যাঁ, লেখা নিয়ে সমস্যা নেই, আমার হাতে যা স্পিড আছে এক রাতে কমপ্লিট করে ফেলবো। আজকেরটুকু বুঝিয়ে দিবি, কালকের মতো ব্যাস, তাহলে হবে। ওকে। আর বেশি কথা হয় না ওদের। এরপর ক্লাস শেষ করে বাড়ি চলে আসে ওরা। আজকেও গতকালের মতো শুভ্রাংশু ফোন করে মীরাকে সন্ধ্যার সময়। আজও প্রায় 2 ঘন্টার উপর ধরে চলে তাদের কথাবার্তা। পড়া বোঝানোর ফাঁকে দুজনের মাঝে চলতে থাকে অফুরান আড্ডা, হাসি মজা। মীরা প্রাণ খুলে হাসতে থাকে শুভ্রাংশুর কথায়। মনের মধ্যে যেটুকু কিন্তু ভাব ছিল সেটা পুরোটাই এই দুদিনে যেন ভ্যানিশ হয়ে গেছে। ফোন কাটার আগে মীরা বলে, নে, অনেক পড়িয়ে দিয়েছি, এবার দেখবো তোর অ্যাসাইনমেন্টটাই সবচেয়ে ভালো হয়েছে। আমার আর প্রশংসা পাওয়া হবে না স্যারের থেকে। ওরকম মনে হয় রে, তুই যাকে বলে কিনা ক্লাস টপার, তুই আর এসব বলে লজ্জা দিস না আমায়। সেই রে, আচ্ছা রাখছি এখন, তুই কাজগুলো কমপ্লিট করে নে। একদম। অ্যান্ড अगेन থ্যাংক ইউ সো মাচ। জানিস তো, ছোট থেকে যে কজন বন্ধু ছিল এখন আর কেউ যোগাযোগ রাখে না, খুব কষ্ট হয়। কলেজেও কারোর সাথে ঠিক ম্যাচ করতে পারি না, বাট ইউ আর ডিফারেন্ট অ্যান্ড আই উইশ মে আওয়ার ফ্রেন্ডশিপ লাস্ট ফর এভার। আপাতত তুই আমার একমাত্র বন্ধু, আমার সেভিয়ার। আচ্ছা সে বুঝলাম, কিন্তু খালি মুখে থ্যাংক ইউ তো হবে না। ওকে, কাল কলেজ ক্যান্টিনের স্পেশাল মাটন কাটলেট ট্রিট আমার তরফ থেকে, ঠিক আছে তো? হ্যাঁ খুব হবে। আচ্ছা গুড নাইট। গুড নাইট। আজকেও ফোন রাখার পর সেই রকমই ফিলিংস হয় মীরার। পেটের ভেতরটা কেমন যেন গুড়গুড় করে ওঠে। এরকম তো এর আগে কখনো হয়নি তার। এরকম হওয়ার কারণ কি, কিছুই বুঝে উঠতে পারে না মীরা। এরপর ধীরে ধীরে তাদের বন্ধুত্বটা আরো বাড়তে থাকে। শুভ্রাংশু কলেজে প্রতিদিন আগে পৌঁছে যেত, যেহেতু ওর বাড়ি কলেজের কাছেই, তাই ও রোজ গিয়ে মীরার জন্য জায়গা রেখে দিত। দুজনে একসাথে লাইব্রেরিতে গিয়ে অফ পিরিয়ডে পড়াশোনা করত। এছাড়াও বাড়িতে থাকলে ফোনে গল্প হতো। ধীরে ধীরে ওদের মধ্যে এমন একটা বন্ডিং তৈরি হয়ে গেল যে কেউই কাউকে ছাড়া থাকতে পারে না। দুজনই দুজনকে মনে মনে পছন্দ করতে শুরু করেছে, কিন্তু কেউ কাউকে বলতে পারে না ভয়ে, বন্ধুত্ব নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কায়। তবে শুভ্রাংশু চেষ্টা করে যায় রোজ মীরাকে ইঙ্গিতে তার মনের কথা বোঝানোর। একদিন ওরা দুজনে ক্যান্টিনে বসে আছে, সামনে 2টো কফি নিয়ে। শীতকাল পড়ে গেছে, কদিন পরেই হয়তো ছুটি পড়বে ক্রিসমাসের জন্য। এরকমই একদিন খুবই অল্প ছাত্রছাত্রী কলেজে আসায় ক্যান্টিনও প্রায় ফাঁকায়। কফি খেতে খেতে ওরা গল্প করছে। হঠাৎই শুভ্রাংশু বলে উঠল, কফির কাপের নিচে ফ্যানার মতো কিছু জমে থাকে, খেয়াল করেছিস কখনো? মানে কোথা থেকে কোন কথায় চলে গেলি তুই? না, ভাবছি কফির কাপের নিচে জমে থাকা ফ্যানার মতোই আমাদের জীবনেও কত কথা চাপা পড়ে থাকে মনের গভীরে, তাই না? বাবা, কবি হয়ে গেলি নাকি রে?
একেবারে দার্শনিকদের মতো কথা বলছিস তো। কিছু কথা হয়তো আমরা প্রত্যেকে আমাদের জীবনে কাউকে না কাউকে বলতে চাই, কিন্তু হাজার চেষ্টার পরেও বলে উঠতে পারি না, অথচ সেই কথাগুলো ভুলতেও পারি না কোনোদিন। কি অদ্ভুত একটা সিচুয়েশন, তাই না? সে কি রে, হঠাৎ এসব কথা বলছিস? প্রেমে টেমে পড়লি নাকি কারোর? বল বল, কে সে? এই কথাটা বলার সময় মীরা খেয়াল করলো ওর গলার কাছটা কেমন যেন জ্বালা করে উঠল, চোখের কাছটা যেন ভারী হয়ে এল। সত্যি সত্যি কি শুভ্রাংশু কারোর প্রেমে পড়ল? অন্য কোনো মেয়েকে ভালোবেসে ফেলেছে নাকি? আরে না, এমনি বললাম তোকে, তুইও না কি সব ভেবে বসিস। সব প্রেম ভালোবাসা আমাকে দিয়ে হবে না, দরকারও নেই। শুভ্রাংশু ভেবেছিল আজকে সে সবটা বলে দেবে মীরাকে, কিন্তু পারল না। আজও কিছুই বলতে পারল না সে, হয়তো কোনোদিনই পারবে না। একটা চেয়ার টেনে তার উপরের ধুলো পরিষ্কার করে সেটাতে বসে মীরা, হাতে শুভ্রাংশুর ডায়েরি নিয়ে। কত পুরনো কথা মনে পড়ছে তার আজ, কত স্মৃতি চাপা পড়েছিল মনের গভীরে। কিন্তু এই ডায়েরিটা হঠাৎ করে মনে পড়ে গেল মীরার। যেদিনকে ওরা কলকাতা ছেড়ে চলে যাচ্ছিল সেদিন সকালে এসেছিল শুভ্রাংশু, মীরাকে ডেকে এনেছিল ওদের কলেজের সামনের রেস্টুরেন্টে। মীরাকে শেষবার দেখার জন্য ছুটে এসেছিল সে, সাথে এনেছিল এই ডায়েরিটা। ডায়েরিটা মীরার হাতে দিয়ে সে বলেছিল, এটা তোকে দিলাম, জানি না আর কখনো দেখা হবে কিনা, তাও এখন এটা পড়বি না, যবে আমার কথা খুব মনে পড়বে সেদিন পড়িস। শুধু এটুকু জানিস, তোকে আমি ভুলব না, কখনো না। আসবো রে, ফিরে আসবো, তাছাড়া কন্ট্যাক্ট তো থাকবেই ফোনে। হ্যাঁ, সেটা ঠিক। আর কিছু বলতে পারিনি সেদিন মীরা, গলার কাছে কান্না দলা পাকিয়ে উঠেছিল ক্রমাগত। সেটাকে চাপতে ওর হাত থেকে ডায়েরিটা নিয়ে বেরিয়ে পড়েছিল সে সেখান থেকে। মা বাবাকে এই অনুভূতির কথা বলতে পারেনি সে। হয়তো ভেবেছিল এই বয়সে মেয়ে কারোর প্রেমে পড়লে কেরিয়ার নষ্ট হয়, এই কথাই বলবেন তারা। সেটাই ছিল শুভ্রাংশুর সাথে তার শেষ দেখা। এরপরও তাদের মধ্যে যোগাযোগ ছিল, ফোনে কথা হতো, তবে ধীরে ধীরে সেটাও মিলিয়ে গেছে সময়ের ভিড়ে। মাঝে নানা সমস্যায় ডুবে গেছিল মীরা, তার মায়ের মৃত্যু, ফ্যামিলি প্রবলেম, সব মিলিয়ে সে এক প্রকার ভুলেই গিয়েছিল শুভ্রাংশুর কথা। পুরনো ফোনটা চুরি হয়ে যাওয়ায় ওঠার সাথে সাথে শুভ্রাংশুর নাম্বারটাও হারিয়ে যায় চিরকালের জন্য। এতদিন পর আবার সেই সব স্মৃতি হাতছানি দিয়ে ডাকছে তাকে। ডায়েরির পাতাগুলো উল্টাতে থাকে সে, প্রতিটা পাতায় কোনো মেয়েকে উদ্দেশ্য করে লেখা শুভ্রাংশুর লেখাগুলো অজান্তেই চোখে জল এনে দেয় মীরার। ও বুঝতে পারে এই প্রত্যেকটা লেখা ওকে উদ্দেশ্য করেই লিখেছিল সে, কিন্তু মুখ ফুটে কোনোদিন বলে উঠতে পারেনি মীরাও বলতে তার মনের কথা। একদম শেষ পাতাটা এসে থমকে যায়, মাত্র কয়েকটা লাইন লেখা আছে সেখানে, কিন্তু সেটা পড়েই অবাক হয়ে যায়। আজকে তুই চলে যাবি, জানি না আর কোনোদিনও দেখা হবে কিনা, যোগাযোগ থাকবে হয়তো, সময়ের সাথে সাথে সেটা হয়তো মুছে যেতে পারে, তবে কোনোদিন যদি ডায়েরির এই শেষ পৃষ্ঠাটা পড়িস তবে বুঝবি আমি এখনো অপেক্ষা করে আছি তোর জন্য। প্রতি বছর আজকের এই দিনটায় আমি তোর জন্য অপেক্ষা করব, বিকাল 5টার সময় কলেজের সামনের রেস্টুরেন্টটায়, যেখানে আমাদের একসাথে অনেক মেমোরি রয়েছে। শেষ দিন দেখা করলাম দুজনে যেখানে। যদি তোর কোনোদিনও মনে হয় অপেক্ষা করা আমিটাকে দেখবি, আসিস। ইতি, তোর শুভ। পেজের মাথায় লেখা তারিখটার দিকে তাকিয়ে আর এক ঝলক আশ্চর্য হয় সে। 5ই মে 2016।
ঠিক এই দিনই তো ওরা কলকাতা ছেড়ে চলে গিয়েছিল। কি একটা সম্ভাবনার কথা মাথায় আসতেই ব্যাগ থেকে তাড়াতাড়ি ফোনটা বের করে দেখতেই মীরা দেখে আজকের ডেট হলো 5ই মে। রাস্তাঘাট কত পাল্টে গেছে, কিছুই চিনতে পারছিল না মীরা। 9 বছর পর এই রাস্তায় এসেছে সে। কত পুরনো কথা মনে পড়ছে। এই রেস্টুরেন্টে ওরা 2বার এসেছিল একসাথে। দ্বিতীয়বার একটা এত এম্বারেসিং মোমেন্ট হয়েছিল যে ওরা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে প্রায় 10 মিনিট ধরে হেসেছিল। আর এসেছিল ওর চলে যাওয়ার দিনটায়। সেদিন ওরা কেউই কথা বলতে পারেনি। আজ সেই কথাগুলো মনে পড়তে বড্ড মন কেমন করে উঠল মীরার। রেস্টুরেন্টের ভেতরে ঢুকে একটা কোণের টেবিলে গিয়ে বসলো। ফোনে টাইম দেখল 5:10। এখনো 10 মিনিট বাকি আছে 5টা বাজার। তবে সত্যি কেউ আসবে না কেউ ভুলে গেছে তাকে, যেমন ভাবে ও ভুলে গিয়েছিল এতদিন। হঠাৎই এই দিকে একজনকে আসতে দেখে মীরা। অনেক রকম ভাবনা চিন্তাগুলো হঠাৎ করে ভেঙে যাওয়া একটু থতমত খেয়ে যায়। তারপর আগন্তুকের দিকে তাকাতেই পাথরের মতো হয়ে যায়। আগন্তুকও তার দিকে তাকিয়ে মাঝে রাস্তাতেই দাঁড়িয়ে পড়েছে। তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। দুজনের দৃষ্টি দুজনের উপর, যেন সেই দৃষ্টি দিয়েই বহুকালের জমে থাকা হিমশৈল ভেঙে দিচ্ছে দুটো মানুষ। প্রতি বছরই আসি, তুই এসেছিস মানে ডায়েরিটা পড়েছিস। ওখানেই তো লিখেছিলাম প্রতি বছর আজকের দিনটাই আমি আসবো, অপেক্ষা করব। পড়েছি, তুই তো কোনোদিন আমাকে সামনাসামনি বলিসনি। ডায়েরিটা আমি নিয়ে যাইনি। তুই বলেছিলি ফের যখন আসবো ফিরে তখন এসে পড়তে, তাই আর নিয়ে যাইনি। আর আজ এতদিন পর একটা সুযোগ পেয়ে ডায়েরিটা আবার হাতে পেয়েছিলাম, আর তখনই সবটা পড়লাম। সবটা পড়ার পর নিজেকে আর আটকে রাখতে পারিনি এখানে আসার থেকে। কতগুলো দিন চলে গেল বল। আচ্ছা, কাকু কাকিমা কেমন আছেন? মা নেই, 3 বছর আগে মারা গেছেন। বাবা আছে, রিটায়ারমেন্টের পর গল্পের বই, গার্ডেনিং নিয়েই সময় কাটাচ্ছে। তোর খবর বল, বিয়ে করেছিস? আমি এই চলে যাচ্ছে, একটা এমএনসি ফার্মে ব্রাঞ্চ ম্যানেজার পোস্টে আছি। বিয়ে না, বিয়ে করিনি, করতে পারিনি। যার সাথে সারা জীবন থাকবো ভেবেছিলাম তাকে তো পাইনি। তুই? আমি একটা কলেজে পড়াই, বছর 4 হলো। আর বিয়ে করিনি, ইচ্ছে হয়নি। দুজনেই চুপ করে রইল। দুজনেই জানে দুজন দুজনকে ভালোবাসে, কিন্তু এখনো বলতে পারছে না মুখ ফুটে। যেমন বলতে পারেনি অতগুলো বছর আগেও। কিছুক্ষণ পর শুভ্রাংশু নীরবতা ভেঙে বলে, আয় আমার সাথে। কোথায়? আয় না, নিজেই দেখতে পাবি। এই বলে মীরাকে হাত ধরে টেনে নিয়ে বাইরে বেরোয়। শুভ্রাংশুর হাত তার হাতের সাথে মিলতেই শরীরের মধ্যে কেমন যেন বিদ্যুৎ খেলে যায়। মনে হয় বহু জন্মের কোনো চেনা মানুষের সাথে এতদিন পর হাতের স্পর্শ ঘটল তার। রেস্টুরেন্টের বাইরে বেরোতে একটা ঠান্ডা হাওয়ার ঝাপটা মারে ওদের চোখে মুখে। দুজনে আকাশের দিকে মুখ করতেই দেখে ঈশান কোণে ঘন কালো মেঘ এসে জমা হয়েছে। বৈশাখ মাসের বিকেলে এ দৃশ্য খুবই সাধারণ, তবুও আজকের এই ওয়েদার যেন কত জমে থাকা কথার মাঝে হয়ে থাকা বাঁধাকে ভেঙে গুঁড়িয়ে দিতে হাজির হয়েছে। মেঘ করেছে, বৃষ্টি হবে মনে হয়। সেদিনও করেছিল। প্রকৃতিও হয়তো ঘটনার পুনরাবৃত্তি চাইছে, তবে শেষ পরিণাম এবার অন্য কিছুও হতে পারে। মীরা জানে শুভ্রাংশু কি বলতে চাইছে বা কি করতে চাইছে, তবুও সে চাইছে
মুখ ফুটে আজ সে বলুক তাকে, মনের সমস্ত কথার আগল খুলে দিক তার সামনে। একটা সময় ওরা এসে দাঁড়ালো একটা ঘাটের কাছে। এই ঘাটটার কথা ওরা দুজন ছাড়া আর খুব কম লোকই জানে। একবার ঘুরতে ঘুরতে দুজন এখানে এসে বসে পড়েছিল। ঘাটের আশেপাশে পরিবেশ এত শান্ত সুন্দর, সেবার অনেকক্ষণ বসে গল্প করেছিল ওরা। ঠিক করেছিল আবার আসবে, কিন্তু সেটা আর সম্ভব হয়ে ওঠেনি। আজ সেই জায়গাতেই মীরাকে এনে দাঁড় করালো শুভ্রাংশু। মীরা, উইল ইউ ম্যারি মি? মীরা একটু চমকে ওঠে। সে জানতো কিসের জন্য শুভ্রাংশু ওকে এখানে নিয়ে এসেছে, কিন্তু একেবারে বিয়ের প্রস্তাব দেবে এটা ভাবতে পারেনি। যদিও নিজেকে সামলে নিয়ে এসে বলে, যে ছেলেটা ভয়ের চোটে প্রেমের প্রস্তাব দিতে পারলো না কোনোদিন, সে ডাইরেক্ট বিয়ের কথা বলছে। সে তো তুইও কোনোদিন বলিসনি। আমিও তো ভয় পেতাম রে, তোকে হারিয়ে ফেলার ভয়। যদিও হারিয়েই ফেলেছিলাম এতগুলো বছর, তাও ভয় তো আমিও পেতাম। তবে এতদিন তোকে হারানোর অনুভূতি আমাকে ভেতর থেকে শেষ করে দিয়েছিল। সব আশা প্রায় ছেড়েই দিয়েছিলাম। তখনই তুই এলি আবার। তাই ঠিক করে ফেলেছি আর নয়। একবার হারিয়ে ফিরে এসেছিস তুই, আবার হারালে হয়তো আর কোনোদিনই ফিরে পাবো না। তাই বিয়ে করবি আমাকে পাগলি? ওর মুখে শেষ ডাকটা শুনে নিজেকে আর সামনে রাখতে পারলো না মীরা। কলেজে পড়াকালীন শুভ্রাংশু মীরাকে ডাকতো পাগলি বলে, আর মীরা ডাকতো শুভ বলে। এই নামের মধ্যে কতটা যে ভালোবাসা লুকিয়ে আছে সেটা কেবল ওরাই জানত। আজ শুভ্রাংশুর মুখে সেই ডাকটা শুনে কান্নায় ভেঙে পড়ল মীরা। জড়িয়ে ধরল শুভ্রাংশুকে। পাগলি, পুরোই পাগলি তুই, জানিস তো। আর আমাকে ছেড়ে যাস না, আর তোকে হারাতে পারবো না। যাবি না তো আর? শক্ত করে জড়িয়ে ধরে রাখিস আমায়, তাহলেই আর যাব না। এভাবেই সব সময় আঁকড়ে ধরে রাখিস আমাকে। দুজন দুজনের দিকে তাকালো। দুজনের চোখেই জল। ধীরে ধীরে দুজনের ঠোঁট দুটো মিশে গেল একে অপরের সঙ্গে। আরো শক্ত করে মীরার কোমরের কাছটা জড়িয়ে ধরে নিজের কাছে টেনে নিল শুভ্রাংশু। বৃষ্টি শুরু হয়ে গেছে। সেই বৃষ্টিতে ভিজে যাচ্ছে ওরা। সাথে সেই বৃষ্টির জলের সঙ্গে মিশে যাচ্ছে ওদের চোখের জল। এতগুলো বছরের অপেক্ষা। দুজনের ঠোঁটও এখনো মিশে রয়েছে, যেন দুজনেই দুজনের থেকে সমস্ত খারাপ সময়ের স্বাদ কেড়ে নিয়ে নতুন স্বপ্নের সূচনা ঘটানোর চেষ্টায় রয়েছে। আজ সত্যিকারের অপেক্ষার অবসান ঘটছে। দুটো মানুষের স্বপ্ন নেমে এসেছে বাস্তবের মাটিতে। এতক্ষণ আপনারা শুনছিলেন কৌস্তভ দাসের লেখা গল্প ফিরতি। গল্প পাঠে ছিলাম আমি তুষার, এবং আমার সঙ্গে ছিল অরিত্রিকা এবং সোহম। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ গল্পটি লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কিরকম লাগলো। আর চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। দেখা হচ্ছে আগামী সপ্তাহে নতুন কোনো গল্পের সঙ্গে। ততদিন সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং গল্প শুনতে থাকুন।